হ্যালো, তাহলে আজকে আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের নেক্সট যে লেকচারটা আছে বা নেক্সট যে পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসি প্রয়োগ নাম্বার 5। প্রয়োগ নাম্বার 5টাতে কি বলেছে দেখো, নিয়ামত চাচা একটি বৃত্ত এঁকেছে, ভালো কথা, বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে 13 সেন্টিমিটার। আমি এই বৃত্তে একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা এবি এঁকেছি, ভালো কথা। বৃত্তের কেন্দ্র থেকে এই এবি জ্যায়ের দূরত্ব আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে নিয়ামত চাচা যে বৃত্তটা এঁকেছে সেই বৃত্তটা আমরাও আঁকি, চলো। তাহলে নিয়ামত চাচা যে বৃত্তটা এঁকেছে সেই বৃত্তটা কিরকম, এই টাইপের হবে, তাই কি না? এবার এই বৃত্তের নিয়ামত চাচা যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে 13 সেন্টিমিটার। এবার এই বৃত্তে একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা আছে, তাহলে জ্যাটা এঁকে নাও। জ্যাটার দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার। যেটার নাম কি আছে এ বি, জ্যাটার নাম কি এ বি। এবার বৃত্তের কেন্দ্র, এটা ও নাম দিয়ে দিলাম বৃত্তের কেন্দ্র। এবার বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে 13 সেন্টিমিটার, তার মানে কি ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেন্টিমিটার 13 সেন্টিমিটার, তাই কি না? এবার ও থেকে এ বির উপর একটা লম্ব অঙ্কন করলাম, তাই কি না? এবার আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্ব অঙ্কন করি সে লম্বটা কি করে, জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুর নাম দিয়ে দিলাম আমি সি সাপোজ। তাহলে তাহলে ও সিটা কি হয়ে যাচ্ছে, ও সিটা কি হয়ে যাচ্ছে এ বির উপর লম্ব, ও সিটা কি হয়ে যাচ্ছে এ বির উপর লম্ব। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এসি ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই 2। এ বির ভ্যালু কত ছিল 10 সেন্টিমিটার, ডিভাইডেড বাই 2 তার মানে কত 5 সেন্টিমিটার। তাহলে এসি ইকুয়াল টু কত বেরোলো 5 সেন্টিমিটার বেরোলো। আমাকে কি বের করতে বলেছে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, তার মানে ও সিটা আমাকে বের করতে বলেছে। আমাকে কি বের করতে বলেছে, ও সির ভ্যালুটা বের করতে বলেছে। আর এইখান থেকে ও এ ব্যাসার্ধ ইকুয়াল টু কত দেওয়া আছে, ও এ ব্যাসার্ধ, ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু কত দেওয়া আছে 13 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে বা পাইথাগোরাস থিওরাম থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বলা যায়, এই ট্রায়াঙ্গেলের ও এ সি ট্রায়াঙ্গেলের ও এ স্কয়ার ইকুয়াল টু কত ও সি স্কয়ার যোগ এসি স্কয়ার, তাই তো? আমাকে বের করতে কি লাগবে, ও সি বের করতে লাগবে। তাহলে ও সিটাকে এই পারে রাখছি, বাকিটাকে এই পারে নিয়ে চলে আসছি। তাহলে ও সি স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, ও এ স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তাহলে ও সি ইকুয়াল টু কত হয়ে যাবে, রুট ওভার ও এ স্কয়ার মাইনাস এসি স্কয়ার। আমি এখানে পজিটিভ ভ্যালু নিলাম, কারণ কি, যে ওসিটাকে ডিস্টেন্স বোঝাচ্ছে, ওসিটাকে কি বোঝাচ্ছে, ডিস্টেন্স বা দূরত্ব বোঝাচ্ছে। দেখো স্কয়ার যদি উঠিয়ে দিই এখানে একটা প্লাস মাইনাস আসবে তো, কিন্তু আমি শুধু পজিটিভ টার্মটা নিচ্ছি, কারণ কি ওসি ডিস্টেন্স বা দূরত্ব বোঝাচ্ছে, তাই কি না? চলো তাহলে ভ্যালুটা বসিয়ে দিই। ও এর ভ্যালু কত, ও এর ভ্যালু কত 13, তাহলে মানে 13 সেন্টিমিটার স্কয়ার বা 13 স্কয়ার মাইনাস এসির ভ্যালু কত আছে 5 সেন্টিমিটার, তার মানে 5 স্কয়ার। তাহলে 13 স্কয়ার কত হয়ে যায় 169 মাইনাস কত 25, বাদ দিলে কত হয়ে যাচ্ছে 424, তার মানে 144, দ্যাট মিনস 12 সেন্টিমিটার। তাহলে আমার অ্যান্সার কত বেরোচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমার ও কেন্দ্র থেকে সি বিন্দুর দূরত্ব, মানে কেন্দ্র ও থেকে এ বি জ্যায়ের দূরত্ব কত বেরোচ্ছে 12 সেন্টিমিটার। এটাই তো বের করতে বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে এ বি জ্যায়ের দূরত্ব নির্ণয় করো, বের করে ফেললাম, ইজি না কত। চলো নেক্সট অঙ্কটা দেখি। এই যে এটা সলিউশনটা এখানে দেওয়া আছে, দেখে নাও ভালো করে। নেক্সট নেক্সট কি বলেছে, 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার তার দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে 17 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, 17 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আছে একটা, এই বৃত্তের ব্যাসার্ধ কত 17 সেন্টিমিটার, কেন্দ্রর নাম কি ও। 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার। এবার এই যে একটা জ্যা দেওয়া আছে, সাপোজ মনে করো এ বি, এবার কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কত বলা আছে 8 সেন্টিমিটার। আমাকে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে এ বিটা আমাকে বের করতে বলেছে, এ বিটা এখান থেকে আমাকে বের করতে বলেছে, তাই কি না? এবার ও সিটা কি আছে এখানে, এ বির উপর লম্ব,
তাই তো? ওসিটা কি আছে, এবির উপর লম্ব আছে তো। তাহলে ত্রিভুজ ত্রিভুজ ও এ সি থেকে আমি কি লিখতে পারি, ও এ স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ও সি স্কয়ার মানে কি লম্ব স্কয়ার প্লাস এ সি স্কয়ার মানে কি ভূমি স্কয়ার। এবার ও এর ভ্যালু বসিয়ে দাও, 17 স্কয়ার ইকুয়াল টু ও সির ভ্যালু কত, 8 স্কয়ার প্লাস এসিটা আমাকে বের করতে লাগবে, তাই তো? এসিটা আমাকে বের করতে লাগবে। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এসি স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার। তাহলে এসি ইকুয়াল টু কত হচ্ছে, স্কয়ার রুট অফ 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার। এবার দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের যদি ফর্মুলা ফেলে দিই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 17-র সাথে 8 একবার যোগ হবে, 17-র সাথে 8 একবার বিয়োগ হবে। 17 আর 8 যোগ করলে কত হচ্ছে 25, 17 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 9। তাহলে 25-এর রুট করলে কত হয়ে যাচ্ছে 5, 9-এর রুট করলে 3, তার মানে আমার অ্যান্সার কত 15। তাহলে আমার এসি ইকুয়াল টু কত বেরোলো, 15 সেন্টিমিটার বেরোলো। এসি ইকুয়াল টু কত বেরোলো, 15 সেন্টিমিটার বেরোলো। আমাকে কি বের করতে লাগবে, এবি বের করতে লাগবে। এবি ইকুয়াল টু কত হয়ে যাবে, 2 ইন্টু এসি হবে তো, তার মানে কি 2 ইন্টু 15, তার মানে কত সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। আমার অ্যান্সার কত, 30 সেন্টিমিটার। আশা করি সবার বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা আছে, যাদের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। কন্ডিশন দিয়ে দিয়েছে, দেখো 1 নাম্বার কন্ডিশন কি দিয়েছে, যখন জ্যা দুটো একই দিকে অবস্থিত হবে। সেকেন্ড কন্ডিশন কি দিয়েছে, যখন জ্যা দুটি বিপরীত দিকে অবস্থিত হবে। তাহলে একই দিকে যখন অবস্থিত হবে জ্যা দুটি, তখন কি কেস আসবে, এই যে একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র ও, দুটো জ্যা আছে, একই দিকে অবস্থিত দুটো জ্যা, তার মানে একটা জ্যা এইদিকে অবস্থিত আর এটা জ্যা এইদিকে অবস্থিত, একই দিকে অবস্থিত হচ্ছে তো, দেখো একই দিকে অবস্থিত আছে তো জ্যা দুটো। এবার জ্যা দুটির দূরত্ব কত বলেছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার আছে, তার মানে এইখান থেকে এইটুকু কি হয়েছে, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। আবার এখান থেকে এইটুকু দূরত্ব কত হয়ে যাচ্ছে, 10 সেন্টিমিটার। আবার জ্যা এর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 16 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। কোনটা 16 হবে, দেখো উপরেরটা বড় আছে, তার মানে এটা হয়ে যাবে 16 সেন্টিমিটার, আর নিচেরটা কি আছে, ছোট আছে, তাহলে এটা হয়ে যাবে 12 সেন্টিমিটার। এবার নাম দিয়ে দাও, এই জ্যায়ের নাম দিয়ে দিচ্ছি এবি, আর এই জ্যায়ের নাম দিয়ে দিলাম কি, সিডি নাম দিয়ে দিলাম। এবার ও থেকে জ্যা দুটোর উপর লম্ব অঙ্কন করলাম, একটা ই বিন্দুতে ছেদ করেছে সাপোজ, আরেকটা এফ বিন্দুতে ছেদ করেছে সাপোজ। এবার এইখান থেকে ও এ ইকুয়াল টু ও সি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তো কেন 10 সেন্টিমিটার, কারণ কি এরা ব্যাসার্ধ, এটা কি ব্যাসার্ধ। ও এ ইকুয়াল টু ও সি, এটা কি বৃত্তের ব্যাসার্ধ তো, আর ব্যাসার্ধ কত বলা আছে 10 সেন্টিমিটার, এটুকু ক্লিয়ার সবার। এইবার দেখো এইখান থেকে এবির দৈর্ঘ্য কত দেওয়া আছে, এবির দৈর্ঘ্য কত দেওয়া আছে 16 সেন্টিমিটার। তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাবে, হাফ ইন্টু এবি, তার মানে কত 16-র হাফ কত হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। একই রকম ভাবে সিডি কত দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে সি এফ ইকুয়াল টু কত হয়ে যাবে, হাফ ইন্টু সিডি, তার মানে 12-র হাফ কত 6 সেন্টিমিটার। তাহলে সিএফ ইকুয়াল টু এখান থেকে কত বেরোচ্ছে, 6 সেন্টিমিটার বেরোচ্ছে। কেন 6 সেন্টিমিটার বেরোচ্ছে, কারণ কি ওইটা এবির উপর লম্ব তো, আর লম্ব কি করে, যেটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। এখানে কারণ লিখে দেবে, যেহেতু যেহেতু কি ও ইটা লম্ব কার উপর লম্ব, এবির উপর লম্ব। একই রকম কারণ এইখানে হবে যে ও এফটা লম্ব কার উপর লম্ব, সিডির উপর লম্ব। এটুকু ক্লিয়ার সবার। তাহলে চলে আসি এবার উপরের ত্রিভুজটা নিয়ে কাজ করছি। প্রথমে ও এ ই, ত্রিভুজ ও এ ই থেকে, ত্রিভুজ ও এ ই থেকে, তাহলে ত্রিভুজ ও এ ই থেকে কি পাচ্ছি আমরা, আমাকে কি বের করতে লাগবে, ও ইটা বের করতে লাগবে। তো ও ই মানে কি লম্ব, তাহলে ও ই ইকুয়াল টু কত জানি, রুট ওভার অতিভুজ স্কয়ার মানে কি ও এ স্কয়ার, মাইনাস ভূমি স্কয়ার মানে কি এ ই স্কয়ার, তাই তো? তাহলে ও এর ভ্যালু কত বেরিয়েছে আমার এখানে, ও এর ভ্যালু 10,
তার মানে 10 স্কোয়ার, মাইনাস এ এর ভ্যালু কত বেরোলো 8, তার মানে 8 স্কোয়ার, তার মানে 100 মাইনাস 64 কত হয়ে যাচ্ছে 36, দ্যাট মিন্স 6 সেন্টিমিটার। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত বেরোচ্ছে আমার 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তাই তো। এবার ত্রিভুজ ও সি এফ থেকে, এবার কোন ত্রিভুজ ও সি এফ থেকে, ত্রিভুজ ও সি এফ থেকে, তাহলে ও সি এফ থেকে কি পাবো, ও সি এফ থেকে কি পাবো, আমাকে কি বের করতে লাগবে, ও এফ বের করতে লাগবে, তাই তো। তাহলে ও এফ স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, ও সি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। তাহলে ও এফ ইকুয়াল টু কত বেরোচ্ছে, রুট ওভার ও সি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। দেখো তাই তো বেরোচ্ছে, ও সি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। ওসির ভ্যালু কত 10, সি এফ এর ভ্যালু কত বেরোলো আমার 6, তাই তো। ওসির ভ্যালু 10 বেরোলো আর সি এফ এর ভ্যালু কত বেরোলো 6 বেরিয়েছে তো। তার মানে কত হয়ে যাবে এখানে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, দ্যাট মিন্স 100 মাইনাস 36, দ্যাট মিন্স 64, দ্যাট মিন্স 8 সেন্টিমিটার। তাহলে আমার ও এফ এর ভ্যালু কত বেরোলো 8 সেন্টিমিটার। এবার জ্যা দুটির দূরত্ব বের করতে বলেছে আমাকে, মানে এ বি জ্যা থেকে সিডির দূরত্ব বের করতে বলেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, ও থেকে এফ এর ডিস্টেন্স, সেখান থেকে ও থেকে ই এর ডিস্টেন্স যদি বাদ দিয়ে দিই, এই জিনিসটাকে লক্ষ্য করো, আমাকে কোন টুকুটা বের করতে বলেছে, এই টুকুটা বের করতে বলেছে তো। তাহলে এই টুকুটা বের করব কি হবে, এই ও থেকে এফ এর যে ডিস্টেন্স, সেখান থেকে ও ইর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বাদ দিয়ে দিলেই তো আমার ই এফটা বেরিয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? তাহলে চলো ওটাই করি। তাহলে ই এফ ইকুয়াল টু কত বেরোবে আমার, ই এফ ইকুয়াল টু কত বেরোবে আমার, এই যে ও ই আর ও এফ এর ডিস্টেন্স সাবট্রাক্ট করব, তাহলে ই এফ ইকুয়াল টু কত বেরোবে এখান থেকে, ও এফ মানে এই টোটালটার ডিস্টেন্স মাইনাস ও ইর ডিস্টেন্স, তাহলে ও এফ মাইনাস ও ই, তাই তো। ও এফ ইকুয়াল টু কত বেরোলো 8 আর ও ই ইকুয়াল টু কত 6, দ্যাট মিন্স 2 সেন্টিমিটার। তাহলে আমার ই এফ এর দূরত্ব কত বেরোলো 2 সেন্টিমিটার। তার মানে জ্যা দুটি যখন একই পাশে অবস্থিত হবে তাদের মধ্যে দূরত্ব কত হবে 2 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার লিখো এখানে, জ্যা দুটি একই পাশে অবস্থিত হলে তাদের মধ্যে দূরত্ব হবে 2 সেন্টিমিটার। এটুকু ক্লিয়ার? এবার নেক্সট চলে আসছে, নেক্সট এবার জ্যা দুটি যদি একই পাশে অবস্থিত না হয়, জ্যা দুটি যদি বিপরীত পাশে অবস্থিত হয়, একটা জ্যা এদিকে আছে, একটা জ্যা এদিকে আছে, মাঝখানে কেন্দ্র, এইখান থেকে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলা আছে 10, আবার উপরে জ্যাটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, একটা জ্যায়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে, একটা জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার, একটা জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে এইটার দৈর্ঘ্য মনে করো 16 সেন্টিমিটার আর এটার দৈর্ঘ্য মনে করো 12 সেন্টিমিটার। এবার এটা লম্ব, যা দুটির নাম দিয়ে দাও, এটার নাম দিয়ে দিলাম এ বি, এটার নাম দিয়ে দিলাম কি সিডি। এবার এটাও তো ব্যাসার্ধ, ও এ আর ও সি তো ব্যাসার্ধ, ও এ ইকুয়াল টু ও সি, ব্যাসার্ধ কত দেওয়া আছে 10 সেন্টিমিটার দেওয়া আছে তো। ও এ আর ও সি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হয়ে গেলে এ বির দৈর্ঘ্য কত দেওয়া আছে 16 সেন্টিমিটার। এই বিন্দুটাকে আমি ই নাম দিয়ে দিচ্ছি আর এই বিন্দুটাকে এফ নাম দিয়ে দিচ্ছি। তাহলে এই ইকুয়াল টু কত বেরোচ্ছে, এই ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 2, তার মানে 8 সেন্টিমিটার। একই রকম ভাবে সিএফ ইকুয়াল টু কত বেরোচ্ছে 12 অর্ধেক, তাহলে 12 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 6 সেন্টিমিটার। এইবার ট্রায়াঙ্গেল ও এ ই থেকে কি পাবো, ও ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার, তার মানে ও এ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার। আচ্ছা ও এর ভ্যালু কত 10, এর ভ্যালু কত 8, দ্যাট মিন্স 36 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এটুকু ক্লিয়ার? এবার ও এফ এ চলে আসছে, এবার ট্রায়াঙ্গেল ও সি এফ এ চলে আসছি। ও সি এফ থেকে
কি পাবো, ও এফ ইকুয়াল টু কত পাবো, অতিভুজ ওসি স্কোয়ার মাইনাস সিএফ স্কোয়ার। আচ্ছা, অতিভুজ ওসির ভ্যালু কত, 10 স্কোয়ার মাইনাস সিএফ এর ভ্যালু কত, 6 স্কোয়ার। তার মানে 100 মাইনাস 36 মানে 64। তার মানে কত বেরোলো, 8 সেন্টিমিটার বেরোলো। তাহলে আমাকে কি বের করতে বলেছে, জ্যা দুটির দৈর্ঘ্য বের করতে বলেছে, তার মানে আমাকে ইএফ বের করতে বলেছে। তাহলে অতএব ইএফ ইকুয়াল টু কত হচ্ছে, ইএফ ইকুয়াল টু কত হচ্ছে, ও ই যোগ ও এফ। তার মানে কত, 6 যোগ 8 ইকুয়াল টু 14 সেন্টিমিটার। আচ্ছা, এটা সলিউশনটা দেখো এবার, এটা সলিউশনটা এখানে দেওয়া আছে। যখন বিপরীত পাশে অবস্থিত হবে তখন কত হয়ে যাচ্ছে, 14 সেন্টিমিটার। যখন একই পাশে অবস্থিত হবে তখন কত হয়ে যাচ্ছে, 2 সেন্টিমিটার। সলিউশনটা দেখে নাও বইয়ে। এবার নেক্সট চলে আসো, কি বলেছে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা আছে। বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত জ্যা দুটির মধ্যে দূরত্ব, একই রকম অঙ্ক, সহজেই পারবে। দেখো, দুটি জ্যা আছে, বিপরীত পাশে অবস্থিত আছে, এখানে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে এটার উপর লম্ব অঙ্কন করলাম, এটার উপর লম্ব অঙ্কন করলাম, এখানে ও আছে, এটাকে এ বি নাম দিলাম, এটাকে সিডি নাম দিলাম, এটাকে ই নাম দিলাম, আর এটাকে এফ নাম দিলাম, ওসি যুক্ত করলাম, ও এ যুক্ত করলাম। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার, তার মানে এটাও 5 হয়ে যাবে, এটাও 5 হয়ে যাবে, তাই কি না। এই দৈর্ঘ্য কত হয়ে যাবে, টোটালটা দৈর্ঘ্য কত দেওয়া আছে, এটা মনে করো 8 দেওয়া আছে, তাহলে এই কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এই টোটালটা কত দেওয়া আছে আমার, এই টোটালটা দেওয়া আছে হচ্ছে 6, তাহলে সিএফ ইকুয়াল টু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাই কি না। তাহলে এইখান থেকে ও এ ইকুয়াল টু ও সি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 5 সেন্টিমিটার। কি এটা, ব্যাসার্ধ। এই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এ বি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 8/2, তার মানে 4 সেন্টিমিটার। একই রকম ভাবে সিএফ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এখান থেকে সিডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 6/2, তার মানে 3 সেন্টিমিটার। তাহলে অতএব ত্রিভুজ ও এ ই থেকে, ত্রিভুজ ও এ ই থেকে কি পাচ্ছি, ও ই ইকুয়াল টু √ ও এ স্কোয়ার মাইনাস এ ই স্কোয়ার। ও এর ভ্যালু কত, দেখো এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম। ও এর ভ্যালু কত দেওয়া আছে আমার, 5 স্কোয়ার। এ এর ভ্যালু কত দেওয়া আছে, 4 স্কোয়ার। তার মানে 25 মাইনাস 16, 25 থেকে 16 বাদ দিয়ে দিলে 9, তার মানে 3। একই রকম ভাবে ট্রায়াঙ্গেল ও সি এফ থেকে, ও সি এফ থেকে, ট্রায়াঙ্গেল ও সি এফ থেকে কি পাবো, ও এফ ইকুয়াল টু কত পাচ্ছি, √ ও সি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। ও সির ভ্যালু কত, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, দ্যাট মিনস 25 মাইনাস 9 মানে কত, √ 16, তার মানে কত, 4। তাহলে ও ইর দৈর্ঘ্য কত বেরোলো আমার, 3, এটুকুর দৈর্ঘ্য কত বেরোলো 3, আর এটুকুর দৈর্ঘ্য কত বেরোলো 4। তাহলে অতএব ইএফ ইকুয়াল টু কত বেরোবে, ইএফ ইকুয়াল টু কত বেরোচ্ছে, ও ই যোগ ও এফ। ও ইর ভ্যালু কত, 3, আর ও এফ এর ভ্যালু কত, 4, তার মানে 7 সেন্টিমিটার। তাহলে অতএব জ্যা দুটির দৈর্ঘ্য কত বেরোচ্ছে, জ্যা দুটির দূরত্ব কত বেরোচ্ছে, এ বি আর সিডি জ্যা দুটির দূরত্ব কত বেরোচ্ছে, 7 সেন্টিমিটার। এ বি থেকে সিডি জ্যা এর দূরত্ব 7 সেন্টিমিটার। চলো প্রমাণ করি যে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। আমাকে কি বলেছে, ব্যাস যে বেরোবে সেটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা হবে, এটাকে আমাকে প্রমাণ করতে লাগবে। কিভাবে প্রমাণ করব, তাহলে একটা বৃত্ত এঁকে নেই প্রথমেই। সবার প্রথমে কি করব, একটা বৃত্ত এঁকে নেই। সবার প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের একটা জ্যা এঁকে নিলাম, যে কোনো জ্যাটার নাম দিয়ে দিলাম মনে করো এ বি। এবার বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের একটা ব্যাস এঁকে নিচ্ছি, এটা মনে করো বৃত্তের ব্যাস, কি নাম দিয়ে দিলাম, সিডি নাম দিয়ে দিলাম। ও কি আছে, কেন্দ্র আছে, ও থেকে এ কে যুক্ত করে দিলাম, ও থেকে এ বির উপর একটা লম্ব অঙ্কন করলাম, ও থেকে কি করব, এ বির উপর একটা লম্ব অঙ্কন করব, ও থেকে এ বির উপর একটা লম্ব অঙ্কন করলাম, এই যে। তাহলে
ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা, তাই কি না? এবি ও সিডি দুটি জ্যা। এবার কেন্দ্র ও থেকে এ বি এর ওপর ও এফ লম্ব অঙ্কন করা হলো, ও এফ লম্ব অঙ্কন করা হলো, তাহলে ও এফ পারপেন্ডিকুলার টু কত? এবি। তাহলে ও এফ যদি এবির উপর লম্ব হয়ে যায়, তার মানে কি হয়ে যাবে? এ এফ ইকুয়াল টু কত হয়ে যাবে? এ এফ ইকুয়াল টু কত হয়ে যাবে? হাফ ইন্টু এবি হয়ে যাবে না? এ এফ ইকুয়াল টু কত হয়ে যাবে? হাফ ইন্টু এবি হয়ে যাবে। তো ও এফ কি করে? এবি কে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তো তাহলে এ এফ দুটো যদি নিয়ে নিই তাহলেই তো এবি পেয়ে যাব ফুললি। তাহলে এবি কে যদি অর্ধেক করি তবেই তো আমি এ এফ পেয়ে যাচ্ছি, তাই কি না? এরপরে নেক্সট পার্টে চলে আসছে। এবার সিডিটাকে কি ধরে নিয়েছি? ব্যাস, সিডি ব্যাস, এবং ও কি? কেন্দ্র। অতএব ও যেহেতু কেন্দ্র, সিডি যেহেতু ব্যাস, তাহলে ও কেন্দ্রটা সিডি ব্যাসকে কি করছে? সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে। তো কারণ ওসিও কি ব্যাসার্ধ, ওডিও কি ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে আমি এইভাবে লিখতে পারি না যে ওসি ইকুয়াল টু হাফ ইন্টু সিডি, ওসি ইকুয়াল টু হাফ ইন্টু সিডি, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দিয়ে রেখে দিলাম। এবার এইখান থেকে চলে আসি সমকোণী ত্রিভুজ, আচ্ছা এইখান থেকে দেখো তো ও এফ এ, এটা কি লম্ব? তো এই যে লম্ব। তো তাহলে ওইখান থেকে আমি কি পাচ্ছি? অ্যাঙ্গেল ও এফ এ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ ও এফ এ থেকে কি পাবো? দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের যা ভ্যালু হয় বা অতিভুজের যে দৈর্ঘ্য হয় সেটা সবসময় লম্বর থেকেও বড় হয়, ভূমির থেকেও বড় হয়। কি বললাম আমি? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সব সময় বড় হবে। সেটা কার থেকে বড়? লম্বর থেকেও বড় হবে, ভূমির থেকেও বড় হবে। তার মানে অতিভুজ ইজ অলওয়েজ গ্রেটার। তাহলে এইখান থেকে ও এটা অতিভুজ হয়ে যাচ্ছে। তো ও এটা তো অতিভুজ হচ্ছে, আবার এ এফটা কি হচ্ছে? ভূমি হচ্ছে। তো তাহলে এখান থেকে কি বলতে পারি? ও এ ইজ গ্রেটার দেন কত বলতে পারি? এ এফ বলতে পারি না? কারণ এ এফটা তো এখানে ভূমি, ও এটা অতিভুজ, তাহলে অতিভুজ সবসময় ভূমির থেকে বড় হয়। এইবার এইখানে দেখো ও এও তো একটা ব্যাসার্ধ, ও সিও তো একটা ব্যাসার্ধ, তাহলে ও এ আর ও সি এ দুটো কি সমান? তো কারণ কি এরা ব্যাসার্ধ, ব্যাসার্ধর জন্য সমান হচ্ছে। তাহলে ও এর জায়গায় আমি ও সি লিখতে পারি। তো তাহলে ও সি গ্রেটার দেন কত হয়ে যাচ্ছে? এ এফ হয়ে যাচ্ছে। ও সি গ্রেটার দেন কত হয়ে যাচ্ছে? এ এফ হয়ে যাচ্ছে। তার মানে এই বাহুটা হচ্ছে কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। এরপরে ওসির সাথে হাফ গুণ করে দিচ্ছি, আর এ এফ এর সাথে কত গুণ করে দিচ্ছি? হাফ গুণ করে দিচ্ছি, বা ওসির সাথে 2 গুণ করে দিচ্ছি, আর এ এফ এর সাথে কত গুণ করে দিচ্ছি? 2 গুণ করে দিচ্ছি। চলো, তাহলে আমি আলটিমেটলি এখান থেকে কি পেলাম? ওসি গ্রেটার দেন কত পেয়েছি আমি? এ এফ পেয়েছি। ওসি গ্রেটার দেন এ এফ। এবার কি করলাম? দুই সাইডে আমি 2 গুণ করে দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু ওসি গ্রেটার দেন 2 ইন্টু, আচ্ছা 2 গুণ করার দরকার নেই, 2 গুণ করার কোনো দরকার নেই, এইখান থেকে একটা জিনিস দেখো, ওসির ভ্যালু কত দেওয়া আছে? হাফ ইন্টু সিডি দেওয়া আছে না? ওসির ভ্যালু কত দেওয়া আছে? হাফ ইন্টু সিডি দেওয়া আছে। তো তাহলে ওসির জায়গায় আমি হাফ ইন্টু সিডি লিখতে পারি। আবার এ এফ এর ভ্যালু কত দেওয়া আছে? হাফ ইন্টু এবি দেওয়া আছে। তাহলে এ এফ এর জায়গায় আমি হাফ ইন্টু এবি লিখতে পারি। তাহলে চলো ওসির জায়গায় কত লিখবো? হাফ ইন্টু সিডি গ্রেটার দেন এফ ইকুয়াল টু কত দেওয়া আছে? হাফ ইন্টু এবি গ্রেটার দেন কত হয়ে যাবে? হাফ ইন্টু এবি হয়ে গেল। এবার হাফ হাফ যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে সিডি গ্রেটার দেন কত হয়ে যাচ্ছে? এবি। হাফ হাফ ক্যান্সেল আউট হয়ে গেলে সিডি গ্রেটার দেন কত হয়ে যাচ্ছে? এবি। তাহলে
তাহলে সিডি যদি গ্রেটার দেন এডি হয়ে যায়, সিডি কি ধরে নিয়েছিলাম আমি, ব্যাস ধরে নিয়েছিলাম তো, আর এবি কি ধরে নিয়েছিলাম, জ্যা ধরে নিয়েছিলাম তো, তাহলে ব্যাসটা জ্যায়ের থেকে তো বড় হয়ে গেল। তাহলে বৃত্তের যে কোনো ব্যাস সবসময় বড় হবে, মানে যতগুলো জ্যা পাবো আমি তার মধ্যে থেকে ব্যাসটাই সবচেয়ে বড় হবে। বোঝা গেল এইটুকু? চলো এটার প্রুফ এখানে বইয়ে দেওয়া আছে, দেখো একই রকম আমি যেটা বললাম ওগুলোই লেখা আছে এখানে। আশা করি বুঝে গেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। তারপরে 10 নম্বর প্রয়োগটা চলে আসো। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমাকে কি প্রমাণ করতে বলেছে? বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এই যে একটা বৃত্ত এঁকে নাও, এই যে একটা বৃত্ত আঁকলাম, দুটি সমান জ্যা, এই একটা জ্যা ড্র করলাম, এই একটা জ্যা ড্র করলাম সাপোজ মনে করো। এবার কেন্দ্র থেকে সমান দূরবর্তী মানে কেন্দ্র থেকে এটার উপর যে লম্ব অঙ্কন করব মানে লম্ব দূরত্ব, আর কেন্দ্র থেকে এটার উপর যে লম্ব অঙ্কন করব মানে লম্ব দূরত্ব, এই দুটো সেম হবে। এটা ও, এটাকে নাম দিয়ে দিচ্ছি এবি, এটাকে নাম দিয়ে দিচ্ছি সিডি, এটাকে নাম দিয়ে দিচ্ছি ই, আর এটাকে নাম দিয়ে দিচ্ছি এফ। এটা ই, এটা এফ। তাহলে আমাকে কি প্রমাণ করতে লাগবে? ও ই ইকুয়াল টু ও এফ। আমাকে কি প্রমাণ করতে লাগবে? প্রমাণ কি করতে লাগবে? ও ই ইকুয়াল টু ও এফ। আর আমাকে বইয়ে কি দেওয়া আছে? প্রদত্ত কি দেওয়া আছে? অঙ্কন কি করলাম? ও এ ও সি যুক্ত করলাম। অঙ্কনে কি করলাম আমি? ও এ ও ও সি যুক্ত করলাম, ওই ও সি ওই ও এফ সবগুলো যুক্ত করলাম। ও এ ও সি ও ই ও এফ যুক্ত করলাম, সবগুলো যুক্ত করে দিলাম। এবং কি বলা আছে? ও ইটা কার উপর লম্ব? এইর উপর লম্ব, তাই কি না? এবির উপর লম্ব। আবার একই রকম ভাবে ও এফটা কার উপর লম্ব? সিডির উপর লম্ব। কারণ কি? ওই আর ও এফটা কি আছে? ওই আর ও এফটা কি আছে? লম্ব দূরত্ব কেন্দ্র থেকে এই দুটো জ্যায়ের। বোঝা গেছে এইটুকু? চলো প্রমাণ আমাকে কি করতে লাগবে? ওই ইকুয়াল টু ও এফ, এটা আমাকে প্রমাণ করতে লাগবে। প্রমাণ্য এটা। তাহলে প্রমাণে চলে আসছি। কিভাবে প্রমাণ করব? চলে আসি। এইখানে দেখো আমাকে তো বলে দেওয়া আছে এখানে ও ইটা এবির উপর লম্ব। তার মানে কি হয়ে যাচ্ছে এখান থেকে? ও ই পারপেন্ডিকুলার টু এবি এবং ও এফ পারপেন্ডিকুলার টু কত আছে? সিডি আছে। ও ইটা এবির উপর লম্ব, আবার ও এফটা কার উপর লম্ব? সিডির উপর লম্ব। আচ্ছা এইখান থেকে দেখো ও এ আর ও সিটা আবার ব্যাসার্ধ না? ও এ ইকুয়াল টু ও সি কি? একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ আর ও সিটা একই বৃত্তের ব্যাসার্ধ তো, তাহলে এই দুটো বাহু সমান হয়ে যাচ্ছে তো, তাই কি না? আবার এইখান থেকে কি বলা আছে? এবি ইকুয়াল টু সিডি। গিভেন কি দেওয়া আছে? এবি ইকুয়াল টু সিডি, এটা কি দেওয়া আছে? গিভেন বা প্রদত্ত। কি বলা আছে? যে বৃত্তের জ্যা দুটি সমান তো, তার মানে এবি আর সিডি দুটো তো জ্যা, এই দুটো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আবার দেখো এইখানে ওইটা এবির উপর লম্ব, ও এফটা সিডির উপর লম্ব, তাহলে এবি ইকুয়াল টু কত লেখা যায়? এবি ইকুয়াল টু কত লেখা যায়? টু ইন্টু কত এটা? এ ই, টু ইন্টু এ ই। আবার একই রকম ভাবে সিডি ইকুয়াল টু কত লেখা যায়? টু ইন্টু সিএফ। তাহলে এইখান থেকে আমি কি পেয়ে গেলাম? এ ই ইকুয়াল টু সিএফ। তাহলে এইখান থেকে একটা কন্ডিশন পেলাম ও এ ইকুয়াল টু ও সি, এখান থেকে একটা কন্ডিশন পেলাম এ ইকুয়াল টু সিএফ, এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন। আবার এটা কি? এ ই ও 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো, যেহেতু কি বলে দিয়েছে ওই এবির উপর লম্ব, ও এফ সিডির উপর লম্ব, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তো। তাহলে অতএব অ্যাঙ্গেল ও ই এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এফ সি সমান তো, কারণ কি এরা এক সমকোণ বাকি 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে আরেকটা কন্ডিশন পেয়ে গেলাম কোণের, তাই কি না? এটা 3 নাম্বার কন্ডিশন। তাহলে দেখো একটা সাইড সমান, আরেকটা সাইড সমান, আরেকটা কোণ সমান। তাহলে কোনো ত্রিভুজের
দুটো সাইড একটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটাকে আমি কি বলতে পারি? সর্বসম বলতে পারি। সর্বসম প্রমাণের তিনটা কন্ডিশন ছিল। একটা কি ছিল? তিনটা সাইডকেই সমান হতে লাগবে। 2 নাম্বার কি? দুটো সাইড সমান হলো বাই চান্স, একটা অ্যাঙ্গেল সমান হয়ে গেল। 3 নাম্বার কন্ডিশন কি ছিল? একটা সাইড সমান হলো, দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেল, তাহলে ত্রিভুজটাকে কি বলবো? সর্বসম বলবো। দেখো এই তিনটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনও হোল্ড করেছে কি? করেছে। কোন কন্ডিশনটা হোল্ড করেছে? এই কন্ডিশনটা হোল্ড করেছে যে দুটো বাহু সমান, দুটো বাহু সমান আর একটা অ্যাঙ্গেল সমান হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে কি বলতে পারি? ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ ও এফ সি। তাহলে ও এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হয়ে যাচ্ছে? সর্বসম হয়ে যাচ্ছে, মানে কি সব দিক থেকে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই ত্রিভুজটা যদি সব দিক থেকে সমান হয়ে যায় এবং এই বাহুটা আর এই বাহুটাও যদি সমান হয়ে যায়, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়ে যায়, তাহলে বাকি যে অবশিষ্ট বাহুটা পড়ে থাকছে সেই বাহু দুটোও তো সমান হবে, কারণ কি সর্বসম তো, সব দিক থেকে সমান। তার মানে অবশিষ্ট বাহু কি? ও ই ইকুয়াল টু ও এফ, এটাও সমান হয়ে যাবে। প্রমাণিত। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, তার মানে এটা প্রমাণিত। এই যে ও ইকুয়াল টু ও এফ। বোঝা গেল? উপপাদ্যটা খুব সোজা। দেখো এখানে বইয়ে কি বলে দেওয়া আছে? যুক্তি দিয়ে প্রমাণ করে যে কোনো বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমান্তরালবর্তী। এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, স্টার মেরে রাখো। ট্রিপল স্টার, 4টা স্টার, 5টা স্টার, জড়া স্টার পারো মেরে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ এটা মাধ্যমিকের জন্য। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে প্রদত্ত এখানে কি দেওয়া আছে? ওই পারপেন্ডিকুলার টু এবি এবং ও এফ পারপেন্ডিকুলার টু সিডি, মানে লম্ব। আমাকে প্রমাণ করতে কি লাগবে? ওই ইকুয়াল টু ও এফ, যুক্ত করে দিলাম অঙ্কনে যা যা যুক্ত করতে বলেছে। এবার এই ইকুয়াল টু হাফ এবি, সি এফ ইকুয়াল টু হাফ সিডি, যেটা আমি বললাম একটু আগেই। কারণ কি এখানে লেখা আছে যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, যে কারণটা বললাম ওটাই লেখা আছে। এবি ইকুয়াল টু আবার কি? সিডি দেওয়া আছে। এবি ইকুয়াল টু কি দেওয়া আছে? সিডি দেওয়া আছে, কারণ কি জ্যা দুটি সমান তো, তাহলে এবি আর সিডি কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো এটা কি দেওয়া আছে? প্রদত্ত, মানে কি কোশ্চিনেই বলা আছে। প্রদত্ত মানে কি যে জিনিসটা কোশ্চিনেই বলা থাকবে। তাহলে এই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? সিএফ হয়ে যাচ্ছে। এবি আর সিডি যদি সমান হয়ে যায়, এবি আর সিডি যদি সমান হয়ে যায়, তাহলে এই আর সিএফ তো সমান হয়ে যাবে কোথায় থেকে? এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটো কন্ডিশন থেকে। বোঝা গেল? তাহলে এই ইকুয়াল টু সিএফ হয়ে যাচ্ছে এখান থেকে। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও এ ইকুয়াল টু ওসি কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এই যে ও এ আর ওসি কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ। দুটোই তো ব্যাসার্ধ, তাহলে তো সমান হবেই। আর বৃত্তের সব মানে ব্যাসার্ধই তো সমান হয়। চলো, তাহলে এই ইকুয়াল টু কত আছে? সিএফ আছে। এই যে এই ইকুয়াল টু সিএফ কোথা থেকে পেলাম? এইখান থেকে পেলাম। তাহলে তিনটা কন্ডিশন পেয়ে গেলাম। একটা কন্ডিশন কি? এই যে একটা সমকোণী ত্রিভুজ কোণ সমান হয়ে যাচ্ছে। আরেকটা কন্ডিশন কি? বাহু সমান। আরেকটা কন্ডিশন কি? বাহু সমান। তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কন্ডিশন থেকে কি বলতে পারি? যে হচ্ছে এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। এখানে আর এইচ এস দিয়েছে। আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এইচ মানে হচ্ছে হাইপোটেনিয়াস, এস মানে হচ্ছে সাইড। বা তোমার যদি এটা অসুবিধা হয় তাহলে তুমি এইভাবেও লিখতে পারো, অ্যাঙ্গেল সাইড সাইড শর্তানুসারে। তোমার যেটা খুশি, আর এইচ এসও লিখতে পারো, ওটাও লিখতে পারো, কোনো ম্যাটার করবে না। তাহলে ওই ইকুয়াল টু ও এফ প্রমাণিত। ব্যাস, বোঝা গেল সব উপপাদ্য? আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে এটুকুই থাকছে তাহলে। কেমন লাগলো আজকের ক্লাসটা জানাবে। টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।